আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের চতুর্থ বৃহত্তম শহর সান ফ্রান্সিসকো প্রশান্ত মহাসাগর তীরে অবস্থিত। এই শহরটি বেশ জনবহুল একটি শহর। সৌন্দর্যের দিক দিয়ে এটি বেশ পরিচিত বলে অনেক পর্যটকরাই এখানে ঘুরতে আসে। সেই শহরে একটা মাঝারি সাইজের ডুপ্লেক্স বাড়িতে নিজের রুমে বসে আছে মেহেরিশ। হাতে তার আইপ্যাড। মন খারাপ করে বসে থাকা মেহেরিশে সেই হাতের দামি আইপ্যাড দিয়ে ফ্রেন্ডদের সাথে গ্রুপে ভিডিও কলে কথা বলছে। মেহেরিশকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে আলতাফ সাহেব। মেহেরিশ এয়ারপোর্ট থেকে প্লেনে ওঠা মাত্রই আমান আলতাফ সাহেবকে ফোন করে জানিয়ে দেয় মেহেরিশের দেশে ফিরে যাওয়ার কথা। এতে যেন আলতাফ সাহেব বেশ অবাকই হলো। পরবর্তীতে খুশিতে উৎফুল্ল হয়ে উঠলেন। হঠাৎ মেহেরিশকে এভাবে দেশে পাঠিয়ে দিতে পূর্বে স্বপ্ন ভাবিনি সেটা তিনি। তাই আমানের কল পাওয়া মাত্রই তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন। যদিও মেহেরিশের প্লেন ল্যান্ড করেছে যথেষ্ট সময় বাকি ছিল, তারপরও তিনি নিজের মনকে আর সান্ত্বনা দিতে পারছে না। এতদিন পর মেয়েকে কাছে থেকে দেখার উত্তেজনা বিভোর ছিলেন তিনি। এয়ারপোর্টে এসে না হয় অপেক্ষা করবে ভেবেই তখনই এয়ারপোর্টে চলে আসেন তিনি। দীর্ঘদিন পর বাবাকে দেখে মেহেরিশ এসে ঝাঁপিয়ে পড়ে আলতাফ সাহেবের বুকে। মেয়েকে দুহাতে জড়িয়ে দিয়ে আদরের সহিত মেয়ের মাথা হাত বুলাতে বুলাতে কিছুক্ষণ আলাপচারিতা করে। পরবর্তীতে তার নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসেন। মেহেরিশ এখানে আসার পর মাঝখানে পার হয়ে গেছে অনেক দিন। সব কিছু আগের মতোই চলছে। সময় নিজ গতিতে চলছে। থেমেছিল একটা মানবের মনে। রাগের বশে পাঠিয়ে তো দিয়েছে, তবে তার মন যে এখনো কোনো কাজে বসছে না। না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে, আর না তো কোনো কাজে মন বসাতে পারছে। এই তো গতকালের ঘটনা। সাব্বির আর পূর্ব বসেছিল তাদের ক্লাবের অফিস রুমটায়। রিয়াদ নামের ছেলেটা কিছু দরকারি কাগজপত্র এনে পূর্ব থেকে সাইন নেওয়ার জন্য তার টেবিলের ওপর রাখলে পূর্ব সেটা আনমনে সাইন করে যাচ্ছিল। সেখানে সাইন লাগতো শুধু একটা, সেখানে প্রতিটা পৃষ্ঠা উল্টে পাল্টে সাইন করে যাওয়া মানেটা তার সামনে বসে থাকা সাব্বির ঠিক বুঝতে পারল। তার বন্ধু যে ভীষণভাবে ফেঁসে গেছে মেহেরিশের প্রেমের উপর। শুধু শুধু এই রাগের জন্য মেয়েটাকে দূরে সরিয়ে দিল। এমনকি শুধু সেই ঘটনা নয়, রাতের বেলা পূর্বকে সিগারেট পর্যন্ত খেতে দেখেছে সাব্বির। যা দেখে রীতিমতো অবাক সাব্বির। পূর্বকে সে কখনো এসব হাবিজাবি খেতে দেখেনি। তবে যখন প্রচণ্ড মানসিক চাপে থাকে তখনই মাঝে মাঝে সিগারেট খায় বলে জানত। তবে সেই দিন হঠাৎ করে পূর্বকে সিগারেট খেতে দেখে বেশ আশ্চর্য হয়েছিল সাব্বির। কারণ একটা নয়, পরপর দুটো প্যাকেটে সিগারেটের সাথে শেষ করতে দেখে রীতিমতো হিমশিম খেয়েছে ছেলেটা। তবে আটকায়নি তাকে। ঠিকই আছে, যেটা পারবে না সেটা করতে যায় কেন? মেয়েটাকে ছাড়া যেহেতু থাকতে পারবে না, তাহলে কেন দূরে পাঠিয়েছে সে? তাই সাব্বির কিছু বলেনি তাকে। বুঝুক রাগের ফল যে সবসময় কতটা খারাপ হয়, সেটা ফলাফল ভোগ করুক। শুধু যে পূর্ব এমন অবস্থা তা কিন্তু নয়। মেহেরিশের আজকাল কিছু ভালো লাগছে না। বাবা মার কাছে তো ফিরে এসেছে তো, তবে কেন জানি কোনো কিছুতেই মন বসাতে পারছে না সে। সামনে পরীক্ষা থাকায় তরুণ পড়ার অনেক চাপ। এতদিন ঠিকঠাক মতো পড়াটাও হয়নি, যার কারণে বেশ খানিক পড়া বাকি পড়ে আছে তার। তবে সেসবে মন দিতে পারছে না সে। গতকাল ফ্রেন্ডের সাথে কলেজে গিয়েছিল মেহেরিশ। তার ফ্রেন্ডরা তাকে দেখে অনেক খুশি হয়েছিল এতদিন পর তাকে পেয়ে। তবে কেন জানি না আগের মতো মেহেরিশ তাদের সাথে মিশতে পারছে না, আর না তো মন খুলে হাসতে পারছে। এটা নিয়ে তার ফ্রেন্ডরা অনেক কথা শুনিয়েছে মেহেরিশকে। সে নাকি চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তবে সেসবের পাত্তা দেয়নি মেহেরিশ। নিজেকে জোর করে মানিয়ে নিতে ব্যস্ত সে। না চাইতো পূর্বের কথা বারবার তার মনে নড়বড়ে করে দিচ্ছে। কেন সে মনে করবে ওই পাষণ্ড লোকটার কথা? মায়া বলতে কিছু আছে নাকি? কতদিন হয়ে গেল মেহেরিশ এখানে এসেছে, অথচ একটা বারও খোঁজ পর্যন্ত নেয়নি। হয়তো ভালোবাসা মানুষের সাথে ব্যস্ত। আর সেই লোক এই বাংলাদেশে থাকতেও ঠিকমতো দেখা পেত না। এখানে আসার পর তার সাথে যোগাযোগ করার কথা ভাবা নিতান্তই হাস্যকর ভেবে গা ছাড়া ভাব ছেড়ে এড়িয়ে গেল মেহেরিশ বিষয়টা। এই তো আজ সকালে মিন্নাত বেগম বার কয়েক ডেকে গেলেন মেহেরিশকে এসে ব্রেকফাস্ট করার জন্য। যায়নি মেহেরিশ, তার নাকি ভালো লাগছে না। পরবর্তীতে নিজের আইপ্যাড নিয়ে ফ্রেন্ডদের কল করে নিজের একাকিত্বের কাটানো
যেন আড্ডা জুড়ে বসলো। তাতেও যেন মনে শান্তি পাচ্ছে না মেহরিশ। কি হয়েছে তার? কেন এমন লাগছে? কিসে এমন শূন্যতা অনুভব হচ্ছে? জানে না সে। এখানে আসার পর এরিনা আমানের সাথে বার কয়েক কথা হয়েছিল তার, তবে লাস্ট কিছুদিন আগে এরিনাকে কল করা হয়নি। তাই সে ঠিক করলো এরিনার সাথে একটু কথা বলবে, তাতে যদি তার মন কিছুটা হালকা হয় ভেবে ফোন দিল এরিনার নাম্বারে। একবার দুইবার রিং হলো, কিন্তু রিসিভ হলো না ফোনটা। বড় শ্বাস ফেলে মেহরিশ রেখে দিল হাত থেকে তার ফোনটা। হয়তো ব্যস্ত এরিনা, তাই রিসিভ করেছে না। পরে না হয় আবার কল দিয়ে জেনে নেবে। বাংলাদেশে এখন রাত 11টা বাজে। এরিনা এখন পূর্বের ক্লাবের সেই উপরের ফ্ল্যাটে অবস্থিত। পূর্ব হঠাৎ করে এমন গা কাঁপিয়ে জ্বর আসার কারণ বুঝতে পারল না এরিনা। মূলত পূর্বের এমন শরীর খারাপ দেখে সাব্বির এরিনাকে এখানে নিয়ে এসে তার দেখাশোনা করার জন্য। সাব্বির অনেকবার পূর্বকে বাড়িতে যেতে বললেও নাকচ করে দেয় পূর্ব। যাবে না সে বাড়িতে, তাই বাধ্য হয়ে এরিনাকে এই রাতের বেলায় নিয়ে আসে এখানে। গায়ে ভীষণ জ্বর পূর্বের। তার পার্সোনাল ডাক্তারকেও কল করে নিয়ে এসেছে সাব্বির। দেখে মেডিসিন দিয়ে গেছে অনেক, তবে মুখে দেয়নি একটিও পূর্ব। সেজন্য বাধ্য হয়ে এরিনা নিয়ে এসেছে সাব্বির। জ্বর হবেই না বা কেন? ঠিকমতো খাবার না খেয়ে যদি শুধু সারাদিন ওসব সিগারেট মুখে পুরে একটার পর একটা, তাহলে তো শরীর খারাপ হবে। আজকেও মনে নেই তার। শেষমেশ তার বন্ধুটা না আবার দেবদাস হয়ে যায়, সেই চিন্তায় দিন যায় সাব্বিরের। একটিমাত্র বন্ধু দেউলিয়া হয়ে পথে পথে ঘুরে বেড়ালে মান সম্মান যাবে তার। আর মানুষ কি বলবে? শেষ পর্যন্ত দেশে একজন এমপি এক মেয়ের জন্য দেবদাস হয়ে বসে আছে। ছি! পূর্বর মাথায় পানিপট্টি দিচ্ছিল এরিনা। মূলত সেই সময় মেহরিশ তাকে কল দিলে রিসিভ না করে উল্টো সাইলেন্ট করে দেয় ফোনটা। মেহরিশের নাম দেখেছে সে ফোনের উপর, পরে না হয় বাইরে গিয়ে কল করবে মেয়েটাকে। এখন যদি তার ভাই মেহরিশের সাথে কথা বলতে দেখে, উল্টো রেগে গিয়ে তাকে এখান থেকে বের করে দেয়। এই ভয়ে রিসিভ করেনি সে ফোনটা, কারণ তাদের যে কড়া গলায় নিষেধ করেছে মেহরিশের সাথে যোগাযোগ না রাখতে। সে কি আর জানে তার এই ভাইটা যে মেহরিশের জন্য আজ শরীরে এমন জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে আছে। বাংলাদেশের রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এরিনা পূর্বের জন্য স্যুপ রান্না করতে কিচেনে এসেছে। পূর্বের এই ফ্ল্যাটে সব কিছু আছে। পূর্ব নিজেরটা নিজেই রেঁধে খেতে পছন্দ করে বেশি, তবে বেশিরভাগই বাইরে খাওয়া হয় তার। কিচেনে সব কিছু আছে রান্না করার। স্যুপ বানাতে বানাতে নিজের ফোনের দিকে তাকালো এরিনা। মেহরিশ থেকে পরপর 4টা মিস কল দেখে ব্যাক করে সেই কলটি মেহরিশের সাথে রিসিভ করে সেটা। কেমন আছো এরিনা আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো মেহরিশ? এই তো আপু, বাড়ির সবাই কেমন আছে? কিছুক্ষণ চুপ রইল এরিনা, তারপর থেমে থেমে উত্তরে বলল, সবাই ভালো আছে। তবে কি আপু? ভাইয়ের শরীরটা ভালো নয় ইদানিং, নাকি খাবার দাবারে বেশ অনিয়ম করে ভাই। শরীরে অনেক জ্বর, বাড়িতে যাচ্ছে না। সাব্বির আমাকে এখানে নিয়ে এসেছে ভাইয়ের ক্লাবের বাড়িতে। তখন ভাইয়ের রুমে ছিলাম বলে তোমার কল রিসিভ করিনি, কিছু মনে করো না। মেহরিশের ভীষণ খারাপ লাগলো পূর্বর শরীর খারাপের কথা শুনে। পূর্বর জ্বরের কথা শুনে না চাইতো চিন্তিত হয়ে রইল মেহরিশ। পরক্ষণে কিছু মনে পড়ার মতো জ্বরের তপ্ত নিঃশ্বাস ফেলে ফের বলে উঠল, তো তুমি কেন? সিমরান আপু কোথায়? প্রশ্নটা বুঝতে পারল না এরিনা। হঠাৎ সিমরানের কথা কেন বলল মেহরিশ? সিমরান এখানে কি করবে? তাই প্রশ্ন শুনে উত্তরে সেও প্রশ্ন করে বলল, সিমরান মানে? বুঝলা না? সিমরান আপুর কথা বলছি। উনি কোথায়? সিমরান তো বাসায়, ও এখানে কি করবে? ও কি কাজ আছে এখানে? ওনার ভালোবাসার মানুষের শরীর খারাপ আর উনি বাসায় কি করে জানে না বুঝি? কথাটা মস্তিষ্কে ঢুকতে চাইল না এরিনা। মেহরিশ তাকে কি বোঝাতে চাচ্ছে বোধগম্য হচ্ছে না এরিনার মাথা। সেটা ডাউট ক্লিয়ার করার জন্য ফের প্রশ্ন করে বসলো, ভালোবাসার মানুষ মানে কি বলছো এসব আবল তাবল মেহরিশ? ঠিকই তো আপু, মেবি তুমি জানো না, সিমরান আপুর সাথে তোমার ভাইয়ের তো অনেক বছর ধরে রিলেশন চলছে। বিয়েও নাকি হয়ে যেত, মাঝখানে আমি গিয়ে তো সমস্যার সৃষ্টি করলাম দুজনের মাঝে। এখন তো আমি নেই, তাই দুজনের তো একসাথে থাকার কথা, তাই না? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে মেহরিশ? কী সব বলছো তুমি? পূর্ব ভাইকে তুমি এই চিনলে? রিলেশন আর পূর্ব ভাই, যে ছেলে বিয়ের নাম আর মেয়েদের দুটোতে অ্যালার্জি ছিল, সে কিনা করবে রিলেশন, তাও আবার সিমরানের সাথে? আর ইউ ম্যাট?
কে বলেছে তোমাকে এসব আজগুবি কথা? কেন সেই দিন পার্টিতে সিমরান আপুই তো নিজের মুখে আমাকে এসব বলল, আর আমি তো নিজেও দেখলাম তাদের দুজনকে একসাথে। আমি জানি না সিমরান তোমাকে এসব কথা কেন বলেছে। ভাইয়া সিমরানকে আমার মতো করে দেখে মেহেরিশ। পৃথিবীতে তুমি একমাত্র মেয়ে যাকে ভাইয়া এতটা প্রায়োরিটি দিয়েছে। সেজন্যই তো আমরা ভেবেছিলাম হয়তো ভাইয়া তোমাকে পছন্দ করে। কি বলছো আপু? তাহলে যে সেই দিন সিমরান আপু আমাকে ওসব বলল সেগুলো কি মিথ্যা? আমি সত্যি বুঝতে পারছি না হঠাৎ সিমরান তোমাকে কেন এসব মিথ্যা গল্প শুনিয়েছে। কিন্তু বিশ্বাস করো, পূর্ব ভাইকে তুমি যেমন ভাবছো ভাইয়া তেমন নয়। আপু তুমি কি সত্যি বলছো? আমি সেই দিন ওনাকে এই নিয়ে অনেক বাজে কথা বলেছি। আচ্ছা শোনো, 1 মিনিট লাইনে থাকো। ভাইয়ার জন্য স্যুপ বসিয়ে বলে এরিনা যেই না পিছনে ঘুরতে যাবে তখনই দেখতে পেল দেওয়ালের সাথে হেলান দিয়ে পূর্বর বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। মূলত কারণ গলা শুকিয়ে গিয়েছিল বিদায় পানি পিপাসা পায় পূর্বের। আর রুমে পানি না পেয়ে কিচেনে পানি খেতে আসলি তখন শুনতে পায় এরিনার সব কথা। ফোনের অপর পাশে সে মেহেরিশ ছিল। বুঝতে পেরে কথাগুলো আরেকটু ভালোভাবে শোনার জন্য এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল সে। এরিনা তো পূর্বকে তার পিছনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। তাহলে কি তার ভাই সব শুনে ফেলল? মেহেরিশের সাথে যে সে কথা বলেছিল আর সাথে সিমরানের ব্যাপারটা। এই রে, এখন কি হবে? কিছু বলতে যাবে ঠিক তখনই পূর্ব তাকে উপেক্ষা করে দ্রুত গটাগট পায়ে ফেলে চলে গেল সেখান থেকে। মেহেরিশ এর প্রচণ্ড অনুশোচনা হচ্ছে নিজের করা কর্মকাণ্ডের কথা স্মরণ হতেই। পুরোটা না জেনে লোকটাকে চরিত্রহীন বলাটা যে তার নিতান্তই ভুল ছিল বুঝতে পারছে সে। এই তীব্র অনুশোচনা বোধ নিজেকে খুবই অপরাধী ঠেকছে তার কাছে। নিজেকে নিজের কাছে দোষী মনে হচ্ছে। তার উপর পূর্ব শরীর খারাপের কথা শুনে তার সেই দিনের বাংলো বাড়ির কথা মনে পড়ে গেল। না চাইতো বারবার চোখে কোণে দৃশ্যমান ভেসে উঠল সেই মুহূর্তগুলো। লোকটার গা কাঁপিয়ে জ্বর উঠলেও কিভাবে মেহেরিশ চিন্তিত হয়ে পড়েছিল, কিভাবে সেবা করেছিল লোকটার, আর বিনিময় তাকে দিয়ে সেই দিন সকালে রুমে ক্লিন করার কথাগুলো ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল মেয়েটার। সকাল 11:30টার ঘরে কালো রঙের একটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে শহরের নামকরা একটা ভার্সিটির সামনে। প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে সেই গাড়িটি। গতকাল রাতে এরিনাকে তখন বাসায় পাঠিয়ে দেয় পূর্ব। এরিনা আর এতে বাধা দেয়নি। বেশ বুঝতে পেরেছে তার ভাই যে তার উপর কোনো কারণে রেগে। তবে পূর্ব রাগ যে এরিনা নয় বরং সিমরান, সেটা আজ করতে পারেনি সে। সকাল না হতেই সব কিছু ফেলে ফুলে ড্রাইভ করে নিয়ে দাঁড়িয়ে আছে সিমরানের ভার্সিটির সামনে। দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করার পর অবশেষে অপেক্ষার অবসান ঘটে দেখা মিলল সিমরানের। হেসে হেসে দুটো মেয়ে বান্ধবীর সাথে ভার্সিটি ঢোকার উদ্দেশ্যে সামনে এগিয়ে আসছে সে। তাকে দেখা মাত্র পূর্ব গাড়িতে বসা অবস্থার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল সিমরানকে এখানে নিচে আসার জন্য। ড্রাইভার যেহেতু সিমরানকে আগে থেকে চেনে সেই কারণে সিমরানকে দেখে অসুবিধা হয়নি চিনতে তার। দেখা মাত্রই তার কাছে গিয়ে বলল, ম্যাডাম আপনাকে আমার সাথে একটু ওখানে যেতে হবে। বেশ চমকালো সিমরান। ড্রাইভারের ইশারাকৃত গাড়িটি দেখে চিনতে খুব অসুবিধা হয়নি তার। গাড়িটা যে পূর্ব তা চিনতে পারা মাত্র বুকের ভিতর আনন্দ নৃত্য করতে মন চাইল। আত্মহারা হয়ে তের বেরিয়ে চলে আসলো ড্রাইভারের আগে। এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলো সেখানে। ড্রাইভার এসে গাড়ির ভিতরে ঢুকে পূর্বকে উদ্দেশ্য করে বলল, স্যার এসে গেছেন উনি। চোখ তুলে তাকালো পূর্ব। গাড়ির ভিতরে মিরের ওপাশে দেখলো সিমরানকে। বেশ প্রফুল্ল মনে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে ইশারা কিছু বলা মাত্রই ড্রাইভার তরজলদি নেমে আবারও সিমরানকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনাকে গাড়ির ভিতরে বসতে বলছে। সিমরান যেন আনন্দ আত্মহারা হয়ে উঠল। তার তো বিশ্বাস হচ্ছে না পূর্বর সাথে গাড়িতে উঠবে সে। পূর্ব কিনা তাকে তার সাথে উঠতে বলছে। তাহলে কি তার এতদিনের অপেক্ষা অবসান ঘটবে অবশেষে? ভেবেই দ্রুত গাড়ির দরজা খুলে ভিতরে গিয়ে বসলো সিমরান। সিমরান ভিতরে গিয়ে বসতে পূর্ব তাকালো সিমরানের দিকে। খানিকটা দূরত্ব বাড়িয়ে গাড়ির সাথে লেগে বসলো পূর্ব। মন তো চাচ্ছে মেয়েটা এখানে শেষ করে গুম করে দিতে, কিন্তু বন্ধুর ছোট বোন বলে সেটা করতে পারছে না সে। একে তো বন্ধুত্ব খাতিরে, তার উপরে আবার
এরিনার শ্বশুর বাড়ির লোক, বোনের সংসারের কথা বিবেচনা করে কিছু করতে পারছে না সে। তবে যা করেছে তাতে এতই সহজে কি ছেড়ে দেওয়া পূর্ব তাকে? গাড়ির সামনে তাকিয়ে সিমরানের উদ্দেশ্যে প্রশ্ন ছিল পূর্ব, সেদিন পার্টিতে আমাকে নিয়ে মিথ্যা বলেছিলে কেন? ভরকালো সিমরান। এই সময় এমন প্রশ্ন মোটেও আশা করেনি সে। প্রশ্নটা বুঝতে যেন হঠাৎ করে ভয়ে তার গা হিম হয়ে উঠল। পূর্ব রাগ সম্পর্কে আগে থেকে অবগত সে। ভয় ঢুকলো মেয়েটা। আমি এক কথা দুবার রিপিট করতে পছন্দ করি না। ড্যামিট, সেদিন আমাকে নিয়ে মিথ্যা বলেছিল কেন? কোন সাহসে তুই আমাকে নিয়ে এসব মিথ্যা রুটিয়েছিস? রেগে গিয়ে উচ্চস্বরে বলে উঠল পূর্বর কথাগুলো। সিমরানের এবার প্রাণ যা অবস্থা। নিজের কুকর্মের জন্য প্রচণ্ড আতঙ্কে আছে মেয়েটা। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো গলায় ঢোক গিলে ভয় ভয় বলে উঠল, সরি, ভুল হয়ে গেছে, মাথা ঠিক ছিল না তখন। আর কখনোই এমন ভুল হবে না ভাইয়া। ব্যঙ্গাত্মক সুরে হাসল পূর্ব। পরক্ষণে কিছু না বলে হঠাৎ করে বের হয়ে এলো গাড়ি থেকে। বের হতে হবে। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ম্যাডামকে তার নির্দিষ্ট স্থানে রেখে আসো। লোকেশনটা সেন্ড করছি, কতদিন সেখানে থেকে মাথা ঠান্ডা করে আসুক। প্রচণ্ড গরম হয়ে গেছে মাথাটা, তাই তো মুখে যা আসে তাই বলে বেড়ায় মানুষদের কাছে। বলে বড় বড় পা ফেলে চলে গেল সে। মুখে মাস্ক পরে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সিমরানের মাথায় কিছু ঢুকছে না। কি হলো হঠাৎ করে এসব? আর তাকেই বা কোথায় আসার কথা বলল পূর্ব? মাথা ঢুকছে না তার এসব ভাবনার মাঝে তাকে নিয়ে গাড়িটি দ্রুত হাওয়া বেগে ছুটে চলো অজানা গন্তব্য। সিমরান যতই চেঁচামেচি করুক না কেন, এখন এতে কোনো লাভ যে হবে না। গাড়িটি তার সাউন্ডপ্রুফ। আজ অনেক দিন পর পূর্ব বাড়িতে এসেছে। অসুস্থতার খবর জানিয়েছিল এরিনা আর তার মাকে ফোন করে। রিহানা বেগম সে থেকে ছেলেকে ফোন করে জ্বালিয়ে মারছে বাসা আসার জন্য। মায়ের অত্যাচার থেকে রেহাই পেতে মূলত মির্জা মঞ্জিল আশা তার বাড়িতে এসেছে। বেশ কিছুক্ষণ হয়েছে। নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর টি শার্ট পরে তাওয়ালা দিয়ে চুল মুছতে মুছতে বের হয়েছে সে। তাওয়ালাটা বারান্দায় মেলে দিতেই রিহানা বেগমকে দেখতে পেল তার রুমের ভিতর। পূর্বের রুমে সচরাচর তিনি আসে না, তবে ছেলের অসুস্থতার কথা শুনে আর থাকতে পারেনি সে। যখন শুনেছে পূর্ব বাড়িতে এসেছে, সাথে সাথে ছেলের কাছে চলে আসছে তিনি। মুখটা কেমন মলিন হয়ে আছে ছেলেটার। তা এই কয়েকদিন জ্বরের ছাপ এখনও কাটেনি পুরোপুরি। রুমের খাট বরাবর থাকা কাউচারটার উপরে বসলেন তিনি। পূর্বের মাকে দেখে অবাক হলো না। তার মা প্রায় এমন করে তার অসুস্থতার কথা শুনলে, তাই তো এড়িয়ে যায় সে, কাউকে কিচ্ছু বলে না। এরিনা না বললে এবারও তিনি হয়তো জানতে পারতেন না কি হয়েছে। মুখটা শুকিয়ে কয়দিনে? এরিনা বলল, তুই নাকি খাওয়া দাওয়া করিস না ঠিক মতো, কাজের প্রেশার অনেক। সোজা সাপটা গম্ভীর উত্তর তার। রিহানা বেগম জবাবে ফের বলে উঠল, মায়ের চোখ ফাঁকি দেওয়া এতটাই সহজ? কাজের পেশা নাকি অন্য কিছু বুঝি না আমি কিছু। যা বলতে এসেছো সোজাসুজি বলে ফেলো। বের হব আমি। তোমার সাথে দেখা করার জন্য এসেছি। কি বলতে চাই তো তুমি জানোই, পৃথিবীর কোনো সন্তানই তার মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। জন্ম দিয়েছি তোমাকে আমি। দেখো বাবা, অতিরিক্ত কোনো কিছু ভালো না। অতীতে যা হয়েছে এটা আমাদের ভাগ্যের দোষ। এতে মেহেরিস বা তার পরিবারের কারো কোনো দোষ নেই। ছোট ছিল, চোখের সামনে যা দেখেছ সেটাই সত্যি মনে হয়েছে। তবে আমরা চোখে যা দেখি সেটা সবসময় সত্যি হয় না বাবা। তুমি মেহেরিসের সাথে যা করেছো একদম ঠিক করনি। সেটা মায়ের কথা কিয়ৎক্ষণ চুপ রইল পূর্ব। উত্তরে কিছুই বলল না। এমন কঠোরাচিত হৃদয়টা হঠাৎ নরম হয়ে উঠল, যেন মায়ের এমন কথাতে নির্বিঘ্নে এসে বসল মায়ের পাশে। ফ্লোরে হাঁটু গিরে বসে মাথা রাখল মায়ের কোলে। রাহিমা বেগম হঠাৎ ছেলের এমন কাণ্ডে রীতিমতো শকড। ছেলেটাকে এভাবে লাস্ট কবে কাছে পেয়েছে জানা নেই তার। ছেলের মাথায় বিলি কাটতে কাটতে বলে, ভালোবাসো মেহরিশকে? মাথা নাড়ালো পূর্ব উপর নিচ। মায়ের কোলে মাথা রেখেই আজ যেন ছোট একটা বাচ্চার ন্যায় আচরণ তার। বলেছিল কখনো? বলেছি। আবারও এপাশ ওপাশ মাথা নাড়ালো পূর্ব। মানে না, কখনো বলিনি সেটা তাকে। মেহেরিসে কিন্তু আমার খুব পছন্দ।
শুধু আমার নয়, বাড়ির সবাই মেহেরিশকে বেশ পছন্দ করে। দেখেছো তো, মেয়েটা বাড়িতে থাকলে বাড়ির প্রাণটা ফিরে আসে, যেন নিজের সাথে সাথে সবাইকে মাতিয়ে রাখে। তোমাকে খুব ভয় পায়। ভয় পাবারই কথা, সব সময় মেয়েটার সাথে রেগে থাকো তুমি। পূর্ব এখনো আগের ন্যায় মায়ের কোলে মাথা রেখে আছে, কোনো কথা বলছে না সে। ছেলে থেকে কোনো জবাব না পেয়ে রাহিমা বেগম ফের বলে উঠল, তুমি চাইলে আমি একবার কথা বলে দেখতে পারি আলতাফ ভাইয়ের সাথে। তবে আমার মনে হয় না তুমি যা করেছ ওনাদের সাথে আর তারা কখনোই এখানে আসবে দিতে তাদের মেয়েকে। সান ফ্রান্সিসকো, রাত প্রায় 11টা। কাল ক্লাস টেস্ট পরীক্ষা আছে মেহেরিসের। এতক্ষণ পড়ার মধ্যে ডুবে থাকলেও পড়ার মন বসাতে পারছে না সে। এরিনাকে প্রতিদিন কল দিয়ে খোঁজ খবর নেয় সবার বলতে তার মধ্যে যে পূর্বও পড়ে। তবে সোজাসুজি কিছু জিজ্ঞেস করলে বিব্রত বোধ করে বিধায় এগিয়ে পিছিয়ে জিজ্ঞেস করে সেটা। কেন জানি না হঠাৎ করেই তার বেহায়া মনটা আজ পূর্বকে খুব দেখতে চাচ্ছে। লোকটার মধ্যে কি কোনো আবেগ অনুভূতি কিছু নেই? এতদিন হয়ে গেল অথচ মেহেরিসের সাথে কি একবারও কথা বলতে মন চায়নি তার? পরক্ষণে আবার নিজের কুকীর্তির কথা মনে পড়তেই ভাবল, সে যা করে এসেছে তাতেই উম্রমুখী লোকটি এত সহজে ভুলে যাবা মানুষ নয়। বেটার যে রাগ বাবা। মেহেরিস তো সাহাবি শাহান পূর্ব নামে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই খোঁজ করছে, শুধু একটা বার চোখের তৃষ্ণা মেটানোর জন্য, কিন্তু এই লোকের কোথাও নেই। পরক্ষণে ভাবল, লোকটিকে কি একটা কল করবে সে? তাহলে আবার বেহায়া ভাববে না তো লোকটা? বেহায়া ভাবলে ভাবুক, তাও মেহেরিস আজ তার ব্রেনটে নয় মনের কথা শুনবে। আর লোকটাই কি চিনতে পারবে নাকি? তার কণ্ঠস্বর অপরিচিত সেজে না হয় কথা বলবে, তাও তো কণ্ঠস্বরটা একটু শুনতে পারবে। কিন্তু পূর্বের নাম্বার তো নেই তার কাছে, ফোন করবে বা কী করে? আচ্ছা, এরিনার কাছে কি চাইবে ফোন নাম্বারটা? কি ভাববে সে? মেহেরিসকে আবার শেষটা ভাববে না তো? ভাবলে ভাবুক, তাও আজকে সে নিজের মনের বিরুদ্ধে যাবে। এরিনার কাছে নাম্বারটা চাইতে সে কত কাহিনী মেহেরিসের। এরিনা মনে মনে হাসলো, তবুও খুশি মনে নাম্বার দিয়েছে পূর্ব। মেহেরিস তার খুঁত মনে নাম্বারটা তুলল তার ফোনে, জড়সড় মনে ডায়াল করলো উক্ত নাম্বারটি। পরপর দুবার রিং হলো, রিসিভ করলো না তার ফোনটি। মেহেরিস ঠিক করলো এটাই শেষবার, আর কল করবে না সে। ভেবে আবার কল দিতেই ওপাশ থেকে ফোনটি রিসিভ করে সাথে সাথে ভেসে আসলো সেই চির পরিচিত গম্ভীর স্বর। কে? মেহেরিসের বুঝি প্রাণ তাই আজ বের হয়ে যাবে। পূর্ব ঘুমান্ত কণ্ঠস্বর শুনে মেহেরিসের তো মাতাল লাগছে নিজেকে। এই লোকটা সব কিছু কেমন পারফেক্ট। পরক্ষণে মেহেরিসের আয়ত্তে আসলো যে এখন তো বাংলাদেশে ভোর সকাল, হয়তো ঘুম থেকে ওঠেনি লোকটা। তার ঘুমে ডিস্টার্ব করিয়ে দিল সে। ইস, আগে কেন মাথায় আসেনি সেটা? এতক্ষণে মেহেরিসের থেকে কোনো রেসপন্স না পেয়ে পূর্ব আবারও সেই ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কে? মেহেরিস আকুপাকু করছে। কি বলবে সে? ফোন তো করে ফেলেছে, এখন কি উত্তর দিবে এই কথার? বেশি কিছু না ভেবে তৎক্ষণাৎ বলে উঠল, আমি। হঠাৎ মেয়েলি কণ্ঠে শুনতে পেয়ে ঘুম চোখে একবার পরখ করতে সামনে আনলো ফোনটা। নাম্বারটা আননোন, তবে বিদেশি নাম্বার দেখে শিওর হলো পূর্ব তার অপর প্রান্তে থাকা মানুষটি সম্পর্কে। যদিও কণ্ঠস্বর শোনা মাত্রই চিনতে ভুল হয়নি তার। এই কণ্ঠ যে তার ভীষণ চেনা, তাও মনের অযাচিত ভাবনাকে শিওর করার জন্য একবার চোখের সামনে এনে পরখ করে নিল সেটা। শিওর হওয়া মাত্রই মুখে কোনো মৃদু হাসি ফুটে উঠল তার। ঘুম থেকে উঠে বসলো একটা বালিশ বুকে চেপে। অপর একটি বালিশে হেলান দিয়ে বসে মেহেরিসকে একটু বাজিয়ে দেখতে বলে উঠল, কি ব্যাপার, ফোন দিয়েছেন? কথা বলছেন না কেন? আর কথা না বলে এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? আমাকে চিনতে পারেননি আপনি? না তো, আপনাকে কি চেনার কথা ছিল? কে আপনি? আর এত সকালে কেউ ফোন করে? দিলেন তো ঘুমের 12টা বাজে। সারা রাত বউকে দেখে মাত্র ঘুমিয়েছিলাম। বউ কথাটা শুনে মেহেরিস বিস্মিত হয়ে উঠল। বউ? তার বউ তো সে, তাহলে এই লোক কোন বউকে দেখে রাত পার করছে? ভাবুক মেহেরিস তৎক্ষণাৎ সমস্ত ভয় ভুলে গিয়ে কড়া গলায় প্রশ্ন করল, বউ মানে? আপনি আবার বিয়ে করেছেন? মানে আবার বিয়ে করেছি মানে কি?
আমি একটাই বিয়ে করেছি, আর সেই বিয়ে করা বউকে দেখে সারা রাত পার করে কেবলই চোখ দুটো লাগিয়েছিলাম। ভরকালো মেহেরিশ বলছে বিয়ে একটা করেছে, আবার বলছে বউকে দেখে দেখে মাত্র ঘুমিয়েছে, কিন্তু তার বউ তো মেহেরিশ নিজেই, সে তো তার সাথে নেই। মাথায় যেন কাজ করছে না মেহেরিশের। এই লোকের সাথে কথা বললেই তার মাথা উলটপালট হয়ে যায়। রাগে মেহেরিশ ফোনটা কেটে দিল। এই লোকের সাথে আর জীবনে কথা বলবে না মেহেরিশ, খারাপ লোক কোথাকার। হেসে উঠল পূর্ব, নাম্বারটা দিকে চেয়ে। পরক্ষণে ফোন লিস্ট থাকা কারো নাম্বার ফোন করে বলে উঠল, আমেরিকার 2টি টিকিট বুক কর ইমিডিয়েটলি। গোল্ডেন গেট ব্রিজ, যা সোনালি দুয়ার হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু। এই ব্রিজকে সান ফ্রান্সিসকোতে একতার আইকন প্রতীক হিসেবে ধরা হয়। এটি তৈরি হওয়ার আগ পর্যন্ত লোকজন বিশ্বাস করতো না যে এরকম ব্রিজ হবে। তাদের ভাষ্যমতে এটা অসম্ভব ছিল। এর নাম গোল্ডেন ব্রিজ হলেও এটা দেখতে কিন্তু সোনালি রঙের নয়, বরং কমলা রঙের একটা ব্রিজ। সমুদ্রের লবণাক্ততা এবং কুয়াশার মধ্যেই যেন জাহাজ দূর থেকে এই ব্রিজ দেখতে পায়, তাই এর রঙে করা হয়েছে কমলা রঙের। মেহেরিশের ফ্রেন্ডরা সবাই মিলে ঠিক করেছে আজ গোল্ডেন ব্রিজে ঘুরতে যাবে। অনেক দিন যাবৎ মেহেরিশকে মনমরা থাকতে দেখে এই সিদ্ধান্ত নেয় তারা সবাই। তবে মেহেরিশকে এই মাত্র জানালো সেটা আরফানের এলেক্স। সকালবেলা এলেক্সের ফোন কল পেয়ে মেহেরিশের ঘুম ভাঙল। কলেজে যেহেতু আজ একটা ক্লাস টেস্ট আছে, সেটা শেষ করে তাড়াতাড়ি সবাই গোল্ডেন ব্রিজে যাবে বলে সিদ্ধান্ত নিল। মেহেরিশ উঠে কোনো রকম ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো কলেজে যাওয়ার জন্য। কাল রাতে ঘুমাতে তার অনেক লেট হয়ে গেছে। একে তো পরীক্ষার টেনশন, তার উপর আবার পূর্বের সেই অদ্ভুত কথা। এসব ভাবতে ভাবতেই সারা রাত পেরিয়ে গেছে তার। চোখে আর ভালো মতো ঘুম ধরা দেয়নি। এলেক্সের ফোন করে জানালো সে নাকি মেহেরিশের বাড়ির নিচে অপেক্ষারত আছে, দ্রুত যেতে বলেছে তাকে। তাই মেহেরিশ কোনো রকম ফ্রেশ হয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে একটা লেডিস শার্ট সাথে ব্ল্যাক জিন্স পরে যেতে যেতে আবারও কি মনে করে যেন কাবার থেকে একটা ছোট স্কার্ফ গলায় পেঁচিয়ে নিয়ে ছুটল এলেক্সের উদ্দেশ্যে। মেয়েটাকে এমন তোড়জোড় করে যেতে দেখে আলতাফ সাহেব ক্ষীণ দৃষ্টিতে চেয়ে বললেন, এভাবে তাড়াহুড়ো করে যাচ্ছিস কেন? ক্লাস তো শুরু হতে এখনও অনেক সময় আছে। আজকে আমাদের ক্লাস টেস্ট আছে পাপা, তাই জলদি যাচ্ছি। আরে নাস্তা তো করে যাও। না পাপা, ক্যান্টিনে করে নিব। কথা বলো না তো, এলেক্স দাঁড়িয়ে আছে। আর একটু লেট হলে আমাকে রেখেই চলে যাবে, তখন আবার তোমার সেই কচ্ছপের না ড্রাইভারের সাথে যেতে হবে, যার সাথে গেলে আজকে সারাদিন লেগে যাবে, তাও কলেজে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ। বলে মুহূর্তের মধ্যেই সেখান থেকে চলে গেল মেহেরিশ। আরে মামনি, পুরো কথাটা তো শুনে যাও। আলতাফ সাহেবের কথা শোনার আগে মেহেরিশ প্রস্থান করল সেখান হতে। তাড়াহুড়ো এত ব্যস্ত ছিল যে বাবার পুরো কথাটাও শুনতে পারল না মেয়েটা। এদিকে আলতাফ সাহেব মেহেরিশকে পুরো কথা না বলায় আহাজারি করতে দেখে মিন্নাত বেগম কিচেনে থেকে এসে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, মেয়েকে কি বলতে চেয়েছিলে? আরে একটু জলদি বাড়িতে আসতে বলতাম, কিন্তু তোমার মেয়ে শুনলে তো কথা শেষ হওয়ার আগেই চলে গেল। হঠাৎ মেয়েকে আর্লি বাসায় আসতে বললে যে? কেউ আসবে? হ্যাঁ, ইমতিয়াজ আসবে আজ ওর পরিবারকে নিয়ে। জিহান নাকি বাড়িতে এসেছে, মেহেরিশকে দেখার জন্য আসতে চেয়েছিল আজ ওরা, কিন্তু তোমার মেয়ে তো কথা না শুনে চলে গেল। এখন আর কি করার, ফোন করে না হয় করে দিতে হবে। কাল আসতে বলি কি বলো? স্বামীর কথা বুঝতে পারলেন না মিন্নাত বেগম। ইমতিয়াজ আর আলতাফ সাহেব বেশ ভালো বন্ধু বলে জানেন তিনি। ইমতিয়াজ সাহেব আমেরিকায় বেশ নামডাক, দুটো বড় বড় প্রতিষ্ঠানের মালিক তিনি। আর জিহান ও তার বাবার সাথে ব্যবসার হাল ধরেছে। লেখাপড়া কমপ্লিট করে এখন বাবার সাথে বাবার বিজনেস সামলায় সে। হঠাৎ ওনাদের মেহেরিশকে দিয়ে কি কাজ বুঝতে পারলেন না তিনি। স্ত্রীকে গভীর ভাবনায় ধ্যানমগ্ন থাকতে দেখে আলতাফ সাহেব নিজ থেকে আগ বাড়িয়ে ফের বলে উঠল, ইমতিয়াজ আমাদের মেহেরিশকে বেশ পছন্দ করেছে জিহানের জন্য। জিহানের এতে কোনো আপত্তি নেই। আজ দেখতে আসতো মেহেরিশকে জিহান। এতদিন তো এখানে ছিল না,
গতকাল বিকেলে ব্যাক করেছে বাড়িতে, তাই আমিও আর না করিনি। আলতাফ সাহেবের কথায় বেশ অবাক হলো মিন্নাত বেগম। কণ্ঠে বিস্ময়ে স্বর টেনে বললেন, তুমি এসব কি বলছো? মেহেরিশ বিবাহিত, মেয়েটার ওপর এতদিন কি গেছে ভুলে গেছো? এতদিন পর আমাদের কাছে আসতে না আসতেই আবার দূরে সরিয়ে দিতে চাচ্ছ? কিসের বিবাহিত? ওটা কোনো বিয়ে মধ্যে পড়ে আদৌ? আমি এই বিয়ে কখনো মানি না আর মানবো না। আর আমি যা করছি ভেবে চিন্তেই ভুলে যেও না, মেয়ে আমাদের কাছে আসলেও কিন্তু বিপদমুক্ত হয়নি পুরোপুরি। রিক, এর কথা নিশ্চয় মাথায় আছে তোমার। ওই পাগল কবে আবার পালিয়ে আসে সে ভয়ে দম বন্ধ হয়ে আসে সারাক্ষণ। তাও মেহেরিশ এর তো এখন ডিভোর্স হয়নি, আর মেহেরিশও কি রাজি হবে এতে? আমাদের মেয়ের ওপর আমাদের ভরসা আছে মিন্নাত, আমাদের কথা অমান্য কখনই করবে না আমাদের মেয়ে। আর রইল ডিভোর্স এর কথা, ওই বিয়ে এখানে কোনো ভ্যালু নেই। আর না তো পূর্ব কখনো এখানে আসবে, আর না তো আমরা আর কোনো দিন বাংলাদেশে যাব। তো এই চিন্তা করা লাগবে না তোমার আপাতত। তোমার যা ভালো মনে হয় করো, আমি এতে নেই। আমার মন সায় দিচ্ছে না এতে। পূর্ব ফ্ল্যাটের মধ্যে সামনে একটা সিঙ্গেল সোফা বসে আছে সাব্বির। তার বারবার পূর্বর পায়ের ওপর পা তুলে আরামে হেলান দিয়ে বসে আছে। অপরপক্ষে ছোপাটা মূলত পূর্ব একটু আগে জানায় সে আমেরিকায় যাবে। আর শুধু সে নয়, বরং সাব্বিরকে সাথে নিয়ে যাবে। এতে প্রথমে সাব্বির বেশ অবাক হলো, পরবর্তীতে নিজেকে সামলে কারণ জানতে চাইলে এই নিস্তব্ধতা পূর্বের। যদিও এর কারণ খুব ভালো করেই জানে সাব্বির, তাও বন্ধুর মুখ থেকে একবার শুনতে চাই সে। সেটাতে হয়তো মানসিক তৃপ্তি পাবে একটু। কিন্তু টানা 8 মিনিট এভাবে বসে আছে সে এবং পূর্ব। অবশেষে পূর্ব থেকে কোনো জবাব না পেয়ে নীরবতা ভেঙে সাব্বিরকে বলে উঠল, আচ্ছা বুঝলাম, তুই আমেরিকায় যাবি তো আমাকে কেন নিয়ে যাচ্ছিস? আর আমাকে নিয়ে গেলে সাথে আরেকটা টিকিট বুক কর তোর বোনকে সাথে। বাকি কথা শেষ করার আগে পূর্ব রাগান্বিত চোখে দেখে মাঝ পথে থেমে গেল সাব্বির। বাকি কথাটুকু গলায় আসলো, ঢোক গিলে গিলে ফেললো সেগুলো। বেশ বকবক করিস কেন মেয়েদের মতো? পিকনিক করতে না, জাস্ট 2 দিনের জন্য যাচ্ছি। মিডিয়া যেন এ খবর না জানে। আমানকে বলেছি, ও সব সামলে নেবে। এখন রেডি হ গিয়ে, বিকেলে ফ্লাইট। আর শোন, বাড়িতে ফিরে যেন শুনি তোর বোন সিমরানের বিয়ে হয়ে গেছে। শেষের কথাটি সোফা ছেড়ে উঠতে উঠতে বলল পূর্ব। সাব্বিরের মাথা হঠাৎ কথাটা বুঝতে খানিকটা সময় লাগলো। হঠাৎ সিমরানের বিয়ের কথা বলল কেন পূর্ব? তার মানে কি পূর্ব জেনে গেছে সিমরানকে পূর্বকে পছন্দ করে? সেটা মূলত সিমরানকে পূর্ব গতকাল গাড়িতে করে একটা পরিত্যক্ত গোডাউনে রেখে আসার জন্য বলেছিল তার ড্রাইভারকে। অন্ধকার ছাড়া আর কিছুই দেখার উপক্রম নেই সেথায়। সিমরান তো হাউমাউ করে শুধু কেঁদেছে পুরোটা সময়। ড্রাইভার পূর্বকে ফোন করে সেই খবর জানায়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকালের শেষে রাত নেমে আসলে সিমরানের বাড়িতে না পৌঁছানোর খবর জেনে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছিল। এরিনা যখন সাব্বিরকে ফোন করে সিমরানের খবর জানায়, তখন সাব্বির পূর্বের সামনেই ছিল। বোনকে খুঁজে না পাওয়ার চিন্তিত হয়ে সেখান থেকে চলে যাওয়ার পরে পূর্ব ড্রাইভারকে আদেশ করে সিমরানকে বাড়িতে পৌঁছে দিতে। মূলত সাব্বিরের দিকে চেয়ে সিমরানকে ছেড়ে দেয় সে। তবে ড্রাইভার এর ফোন দিয়ে সিমরানকে শাসিয়েছিল পূর্ব। এরপর যদি আর কখনো এমন কিছু করে বা করার চেষ্টা করে, তাহলে যে তার পরিণাম কি হবে সেটা বলেছিল পূর্ব সিমরানকে। সিমরান হাউমাউ করে কেঁদে মাপ চেয়েছিল পূর্বর কাছে। তবে বেশি রাত হওয়ার আগে বাড়িতে পৌঁছে দেয় সিমরানকে পূর্ব ড্রাইভার। তারপর সাব্বির বিষয়টা বোধগম্য হতেই চটজলদি উঠে দাঁড়িয়ে পূর্বের পিছে কয়েক পা এগিয়ে গিয়ে বলে উঠল, আমি তো তোর সাথেই যাচ্ছি ভাই। তাহলে ওর বিয়ে কিভাবে দিব সেটা তো বলে যা। কতদিন ধরে তো বলছি ওকে বিয়ে করার জন্য, রাজি না হলেও কী করবে বল? তুই যাচ্ছিস তো, পরিবার তো আছে, এসে যেন শুনি ওর বিয়ে হয়ে গেছে, ব্যাস। কপাল চাপড়ালো সাব্বির। এই ছেলের সাথে কোনো আক্কেলে ফ্রেন্ডশিপ করতে গিয়েছিল সে,
মনে পড়তে মাঝে মাঝে ভীষণ রাগ হয় তার নিজের উপর। কেটে গেল মাঝখানে আরেকটা দিন। মেহরিশ গতকাল ফ্রেন্ডদের সাথে গোল্ডেন গেটে ব্রিজে গিয়ে খুব মজা করেছে। আসলে জায়গাটা এমন, যতই মন খারাপ নিয়ে যাক না কেন, ওখানে গেলে মুহূর্তে মন ভালো হয়ে যায় তার। এজন্য তার বন্ধুরা তাকে সেখানে নিয়ে গিয়েছিল। আজ আর মেহরিশ কলেজে যায়নি। গতকাল রাতেই আলতাফ সাহেব তাকে নিষেধ করেছে আজ কোথাও যেতে। কারণ জানতে চাইলেও মেয়েকে শুধু বলেছে ইমতিয়াজ ও তার পরিবার আসার কথা। ইমতিয়াজ সাহেব মেহরিশকে খুব আদর করে ছোটবেলা থেকেই। মেহরিশ তাদের খুব পছন্দ করে। তার একটা মেয়ে আছে প্রায় মেহরিশের বয়সী। ওর সাথে মেহরিশের খুব ভালো সম্পর্ক। মেয়েটার নাম জাবরিন। মেহরিশ বেশি কিছু না ভেবে বাবাকে আর কিছু জিজ্ঞেস করেনি। সারাদিন বেশ হই হুল্লো আর ফ্রেন্ডদের সাথে মজা মস্তি করে দরুন ভীষণ টায়ার্ড ছিল মেহরিশ, যার কারণে বাড়িতে মাত্রই ঘুমিয়ে পড়েছিল মেহরিশ। রাতের খাবারটাও খায়নি ঘুম কাতরে মেহরিশ। সব মানুষের একটা দুর্বল জায়গা থাকে, আর মেহরিশের দুর্বল জায়গাটা হলো তার ঘুম। মাঝে মাঝে মিরাজের সাথে চকলেট বা অন্য কোনো খাবার নিয়ে মেহরিশের সাথে ঝগড়া বাঁধলে মিরাজ মেহরিশকে এই বলে ভয় দেখায় যে তাকে যদি চকলেট না দেয় তাহলে সে মেহরিশকে ঘুমাতে দিবে না, শান্তিতে ঘুমানোর সময় জ্বালাবে তাকে। এটা বলে মেহরিশ আর ঝগড়া বাড়া না তার ভাইয়ের সাথে। ঘড়ির কাঁটায় রাত 7টা। দীর্ঘ 28 ঘন্টা পর অবশেষে একটু আগে ল্যান্ড করেছে পূর্ব অবস্থান করা প্লেনটি। সাব্বির তো পুরাটাই সময় ঘুমিয়ে পার করেছে। না ঘুমিয়ে কি কোনো উপায় আছে? এতক্ষণ কি কোনো মানুষ কথা না বলে একধারে চুপচাপ থাকতে পারে? হ্যাঁ পারে, শুধু মানুষ। সে হলো অবিশ্বাহান পূর্ব। তার পক্ষে সব সম্ভব। প্লেনে উঠে সেই যে চুপচাপ বসে আছে, শুধু মাঝে মাঝে টুকটাক কথার উত্তর দিয়েছে, এই যা। আর প্লেনে থাকা মেয়েগুলো কেমন একটু পর পর খালি পূর্বকে এসে এটা সেটা জিজ্ঞেস করছে। কেন, তাকে কি চোখে দেখে না? পূর্বের সামনে যে বসেছিল তাকে কি চোখে পড়েনি মেয়েদের? আসলে পূর্বকে আজকে হয়তো একটু বেশি হ্যান্ডসাম লাগছে দেখতে। পূর্বের এই গেট আপ যদি ওর পরিবারে কেউ দেখত, নির্ঘাত হার্ট অ্যাটাক ফেটা করতো বলে সাব্বিরের ধারণা। পূর্বকে এমন গেট আপে এই প্রথম দেখল সাব্বির। ব্ল্যাক জিন্সের সাথে ব্ল্যাক টি শার্ট, নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য আবার ব্ল্যাক মাস্ক। হিংসে হচ্ছে সাব্বিরের অনেক আছে পূর্বের ওপর। এই ছেলে একটু বেশি হ্যান্ডসাম, যার কারণে কোথাও গেলে তার সাথে পাত্তা পায় না সাব্বির। এই দুঃখ কষ্ট থেকে সাব্বির না পেরে বসে বসে ঘুমিয়ে পার করেছিল সারাটা সময়। এয়ারপোর্ট থেকে বের হয়ে পূর্ব দাঁড়িয়ে আছে গেটের সামনে। তার পিছনে সাব্বির দাঁড়িয়ে, হাতে মস্ত বড় এক লাগেজ। সাব্বিরের তো মনেই হচ্ছে এখন পূর্বের পাহারারত একজন গার্ডসে। পূর্ব দাঁড়ানোর মাত্রই কোথা থেকে যেন তাদের বয়সী একটা ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল পূর্বকে। হতবাক সাব্বির এই ছেলেকে দেখল সে আজ প্রথমবার, তবে দেখে বাংলাদেশে মনে হচ্ছে তার কাছে। এতপর তার চিন্তাভাবনাকে বেশি অপেক্ষা না করে পূর্ব তার কাছে এসে বলল, ও রনি, আমার ছোটবেলার ফ্রেন্ড। বলি রনি নামের ছেলেটি এসে হ্যান্ডশেক করলো সাব্বিরের সাথে। সাব্বিরের মাথা ঢুকলো না কিছু। ছোটবেলার ফ্রেন্ড হলো, তাহলে সাব্বির চিনে না কেন ছেলেটাকে? আবার তার ধারণা মাঝে রনির মাঝে ছেলেটা বলে উঠল, সাব্বির ব্রো, হয়তো আমাকে চিনতে পারোনি। আসলে পূর্ব আমার ছোটবেলার বন্ধু। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত একসাথে ছিলাম আমরা। তারপর বাবা আমাদের পরিবার সহ সবাই কিনে এখানে শিফট হয়ে যায়। এবার সাব্বিরের মাথায় ঢুকলো সাব্বির তো পূর্বের সাথে কলেজ থেকে ফ্রেন্ড, এজন্য হয়তো সে রনিকে চিনতে পারেনি ভেবেই মুখে মৃদু হাসি ফুটে সাক্ষাৎ বিনিময় করল একে অপরের সাথে। পূর্ব এবং সাব্বিরকে নিয়ে আসা হয়েছে বিশাল বড় একটি 7 স্টার হোটেলের সামনে। মূলত এটি হলো ক্যালিফোর্নিয়া সব থেকে বড় হোটেল। 2টো রুম বুক করে রেখেছে রনি নামের ছেলেটি তাদের জন্য। রনি অনেক রিকোয়েস্ট করেছিল পূর্বকে তাদের বাড়িতে থাকার জন্য, তবে রাজি করাতে পারেনি সে তার বন্ধুকে। অনেকক্ষণ ধরে সাব্বিরের মাথা শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো পূর্ব এখানে তার আপন চাচা বাড়ি রেখে হঠাৎ হোটেলে উঠল কেন?
আর যেহেতু মেহরিশের জন্য এখানে এসেছে সে, তাহলে ওই বাড়িতে না গিয়ে হোটেলে ওঠার কথাটা ধরতে পারছে না সাব্বির। নিজের কিউরিসিটি ধরে রাখতে না পেরে পূর্বের রুমের সামনে কখন থেকে একেধারে পায়চারি করেই যাচ্ছিল সাব্বির। পূর্বের রুমে ঢুকে লম্বা শাওয়ার নিচ্ছে। জানি তো আর কম হয়নি। সাব্বির তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে সময়, কিন্তু সে তো দু চোখের পাতা এক কটেনি এক মুহূর্তের জন্য। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর পূর্ব ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে এসে হাতে তাওলা নিয়ে চুল মুছতে শুরু করার মাঝে হঠাৎ বেডের এক কোণে পড়ে থাকা ফোনটার ক্রিং ক্রিং শব্দধ্বনিতে তুলল মুখে একরাশ বিরক্ত নিয়ে ভিজে চুল মুছতে মুছতে ফোনের স্ক্রিনে তাকালো পূর্ব। বড় বড় অক্ষরে সাব্বির নামটা দেখা মাত্রই মুখে বিরক্ততা জমাট বাঁধল যেন। তার বাম হাত দিয়ে সযত্নে ফোনটা উঠিয়ে কানের পাশে চেপে ধরে নিকেট কণ্ঠে বলে উঠল, সমস্যা কি তোর? পূর্বের ধমকে গায়ে মাখল না সাব্বির। পূর্বের এমন ব্যবহার গায়ে সয়ে গেছে তার। তাই প্রতি উত্তরে বলল, আচ্ছা ভাই, আমাকে একটা কথা ক্লিয়ার কর। তোর আপন চাচা, আবার তার মধ্যে শ্বশুর বাড়ি, তা রেখে তুই হোটেলে উঠলি কেন? বিরক্তিতে মুখে জাতীয় শব্দ উচ্চারণ করে পূর্ব। পর মুহূর্তে তাওয়ালাটা রাখতে রাখতে জবাবে বলল, তোর কি মনে হয় আলতাফ সাহেব আমাকে দেখলে ওনাদের বাড়িতে নিয়ে জামাই আদর করবেন? আর তাছাড়া আমরা এখানে শুধু দুদিনের জন্য এসেছি, আর সামনে তোর ভাবির এক্সাম। তাই আমি চাই না এখন এসব নিয়ে কোনো সিনক্রেট হোক। তাহলে এখানে আসলি কেন? বড় করে এক নিঃশ্বাস ত্যাগ করল পূর্ব। জবাবে কণ্ঠে গাম্ভীর্য রেখে বলে উঠল, চোখে তৃষ্ণা মেটাতে। রনি তখন পূর্বদেরকে হোটেলে রেখে কোনো একটা কাজে তৎক্ষণাৎ চলে গিয়েছিল। যাওয়ার সময় বলে গিয়েছিল যে কিছুক্ষণ পর কাজ শেষে সে আবার আসবে এখানে। কথা মতে ঘন্টা দুয়েক পর রুমে এসে বসে রনি। সাব্বিরও তার সাথে নানান বিষয়ে টুকটাক কথা বলেছিল। রনি কোথায় থাকে, তার পরিবার কে কে আছে, এইসব বিষয়ে টুকটাক কথা বলেছিল তারা। রনি জানে সাব্বির পূর্ব ছোট বোন এরিনাকে বিয়ে করেছে, তবে রিলেশন করে বিয়ের কথাটা জানে না সে। এরিনাকে খুব ছোটোবেলা থেকে এসেছিল রনি। সেই সুবাদে রনি হঠাৎ করে সাব্বিরকে বলে ওঠে, তো ব্রো, এরিনার একটা পিকচার দেখানো যাবে আমাকে? আসলে সেই ছোটোবেলায় দেখে এসেছি এরিনাকে, ছোটো বোনের মতো স্নেহ করতাম ওকে। আমার তো বোন ছিল না, তাই বড় হয়ে কেমন হয়েছে দেখতে খুব মন চাচ্ছে। কিছু মনে না করলে দেখতে পারি? সাব্বির রনির কথা শুনে মাত্রই মুখে মৃদু হাসি ফুটিয়ে সোফার এক কোণায় রাখা ফোনটা সযত্নে হাতে নিয়ে তাদের বিয়ের ছবিগুলো দেখাতে শুরু করে। একটা পর একটা চেঞ্জ করে করে দেখাচ্ছিল আর কাহিনী বলছিল। হঠাৎ এভাবে চেঞ্জ করার সময় মেহেরিসের একটা বিয়ের ছবি স্ক্রিনে ভেসে আসতে আশ্চর্য হলো রনি। চোখে মুখে হঠাৎ বিস্ময় ছাপ রেখা, মনের মধ্যে একজাক কৌতূহল নিয়ে তৎক্ষণাৎ সাব্বিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, এটাকে? আরে এটাই তো আমাদের ভাবি, তার জন্যই তো তোমার ছোটোবেলার ফ্রেন্ড এভাবে হঠাৎ করেই এখানে এসে হাজির হলো। ভরকাল রনি নামের ছেলেটা অবিশ্বাসের স্বরে ফের বলে উঠল, তুমি ঠিক বলছো তো? আচ্ছা, নাম কি ভাবির? মেহেরিস। চিনো নাকি তুমি? রনির নামে ছেলেটা মাথা যেন হঠাৎ করে বাজ পড়ল। ন্যায় শকড হয়ে বসে থাকলো কিছুক্ষণ একইভাবে। তারপর নিজের পকেট থেকে তার ফোনটি বের করে মেসেঞ্জারে ঢুকে একটা ছবি বের করে ধরল সাব্বিরের চোখের সামনে। অবাক হলো সাব্বিরও। মেহেরিসের ছবি রনির কাছে কি করে? আর ছবিগুলো দেখেই তো মনে হচ্ছে আমেরিকার তোলা। তার মানে কি তার আগে থেকে পরিচিত হতে পারে, একই শহরে থাকে বলে কথা। এরই মাঝে আবারও তপ্ত স্বরে রনি বলে উঠল, দেখো তো, এটা সেই মেয়ে নাকি? সাব্বির বেশ কয়েকবার মেহেরিসকে দেখেছে সামনাসামনি, যার দরুন তার খুব বেশি অসুবিধা হলো না মেহেরিসকে চিনতে, যার কারণে রনি প্রশ্ন করা মাত্রই সাথে সাথে বলে উঠল, হ্যাঁ এটাই তো মেহেরিস, আমাদের ভাবি। তোমার কাছে ভাবির ছবি যে? প্রত্যুত্তরে রনি সাব্বিরের দিকে পূর্ণ দৃষ্টি চেয়ে আবারও গমগম স্বরে বলে উঠল, তুমি শিওর তো? 100% শিওর ব্রো। কি বলো, এই মেয়ে বিবাহিত? তাহলে জাবরি যে বলল এ ভাইয়ের জন্য আজ এই মেয়েকে দেখতে যাচ্ছে। চোখে মুখে চিন্তার ছাপে স্পষ্ট রনি।
তবে রনি থেকে বলা কথা আগামাথা কিছুই বুঝে উঠতে পারল না সাব্বির। জাবরিনকে আর কার সাথে বিয়ের কথা বলছে চিন্তিত সাব্বির আগ বাড়িয়ে প্রশ্ন করে বলে উঠল, জাবরিনকে। আর কার বিয়ের কথা বলছো তুমি রনি? মেহেরিসের তো বিয়ে হয়ে গেছে। জাবরিন আমার ফ্রেন্ডস, 3 বছর রিলেশন ছিল আমাদের, লাস্ট মান্থে এঙ্গেজড হয় আমাদের। ওর বড় ভাই জাহিন, এর জন্যই নাকি আজ মেহেরিসকে দেখতে যাচ্ছে। আন্টি পড়াবে আর আমাকেও তো যেতে বলেছিল তখন, কিন্তু তোমরা এসেছো বলে যাইনি আমি। এজন্য তো আমাকে ছবি পাঠিয়ে একটু আগে আর আমি নাম জিজ্ঞেস করলে নাম বলল মেহেরিস। সাব্বিরের কপালে তরতর করে ঘাম বের হচ্ছে। রনির কথা যদি সত্যি হয় তাহলে পূর্বই সব জানার পর কি রণক্ষেত্র বাঁধাবে সেটাই ভাবছে সাব্বির। খুব বেশি দেরি হওয়ার আগে পূর্বকে জানাতে হবে সেটা। মনে তো হয় না পূর্ব আদৌ এসব কিছু জানে। জানলে কি আর এখানে চুপচাপ বসে থাকতো নাকি? তবে সাব্বির বুঝতে পারছে না কিভাবে এগুলো গিয়ে পূর্বের সামনে বলবে সে। বন্ধুর রাগ সম্পর্ক তো ভালো করে অবগত সে। এসব শোনার পর তারই এমন অবস্থা হয়েছে, তো না জানি পূর্বর কি রিয়াকশন হবে। তবে ভয় পেলে চলবে না, তাতে যে আরও বেশি দেরি হয়ে যাবে। সাব্বিরকে সায় দিল রনি। দুজনে মিলে পূর্বের রুমের উদ্দেশ্যে তাদের রুম থেকে বের হলো। মূলত পূর্ব রেডি হচ্ছিল কোথাও বের হওয়ার জন্য। পরনে ব্ল্যাক জিন্সের সাথে ব্ল্যাক টি শার্ট আর উপরে ব্রাউন রঙের ডেনিম জ্যাকেট। সাব্বিরের দরজা নক করবে এমন সময় পূর্ব দরজা খুলে তাদেরকে সামনে দেখতে পেয়ে কিঞ্চিত ভুরু কুঁচকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। সাব্বির সামনে দাঁড়িয়ে আর পিছনে রনি। সাব্বির রনিকে বলছে সে যেন জাবরিনকে ফোন দিয়ে জানে সে তারা এখন কোথায় আছে সেটা। তাই রনির ফোন দিয়ে কল করে যাচ্ছে জাবরিনকে। আর এদিকে সাব্বিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ব বলে উঠল, এভাবে বাংলার প্যাচের মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? মনে মনে বিদ্রুপ হাসল বোধহয় সাব্বির। এই বলে যে সে যে কথা বলতে এসেছে সেটা শুনলে তার বন্ধু বাংলার পাস নয় বরং 14টার রূপ ধারণ করবে। তবে মুখে আর এসব বলার সাহস হলো না। এদিকে সাব্বিরকে উসখুস করতে দেখে পূর্ব এবার ধমকে বলে উঠল, যা বলতে এসেছিস জলদি বল, বের হব আমি। সাজার একটা ডুপ্লেক্স বাড়ি, ভিতরে বসার রুমে সিঙ্গেল একটা সোফার পায়ের উপর পা তুলে বসে আছে পূর্ব। আর তার সামনে বসে আছে ইমতিয়াজ সাহেব, তার স্ত্রী, তাদের ছেলে জাহিন। আরেক পাশে বসে আছে আলতাফ সাহেব আর মিন্নাত বেগম। পূর্বের ঠিক পিছনে ডান পাশে দাঁড়িয়ে আছে সাব্বির। সাব্বির চারপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজে চলছে অনবরত। হয়তো তাদের ভাবি মেহেরিসকে খুঁজতে ছেলেটা। তবে পূর্ব সে কখন থেকে পায়ের উপর পা রেখে বিনা বাক্যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিন নামের ছেলেটার দিকে। এই তো কিছুক্ষণ আগের কথা। সাব্বির মনে যতটা ভয় সংশয় নিয়ে জানিয়েছিল পূর্বকে যে আজকে মেহেরিসকে ছেলেপক্ষ দেখতে আসবে, তবে তার শোনা পর পূর্ব চেহারা তার বিন্দুমাত্র ইফেক্ট দেখতে পায়নি সে। প্রথমে তো ভেবেছিল হয়তো প্রচণ্ড শোকে তার বন্ধুটা না আবার বাগদণ্ডটা হারিয়ে ফেলে। তবে যখন সাব্বির পূর্বের চেহারা থেকে তার হাতের ওপর দৃষ্টি নিক্ষেপ করল তখন পূর্বর হাত মুষ্টিবদ্ধ করে রাখা দরুণ হাতের ওপর ভেসে উঠল শিরাগুলো। দেখে বুঝতে পারল আসল ঘটনা। পূর্ব সেটা শোনার পর কাউকে কিছু না বলে নিচে নামতে নিল তারা দুজনে ও তার পিছু পিছু ছুটে আসে। তবে তাদের পৌঁছানোর আগে পূর্ব নিচে রনির পার্কিং করা গাড়িটি উঠে ডিরেক্ট মেহেরিসদের বাড়িতে এসে পড়ে পূর্ব। আর তার পিছু পিছু রনি আর সাব্বির একটা ট্যাক্সি করে এখানে চলে আসে। সাব্বির অবাক হয় একটু। তার জানা মতে পূর্ব আগে কখনো তার চাচার বাড়িতে আসেনি। তবে অ্যাড্রেস জানলো কী করে? পরক্ষণে আবার ভাবলো তার এই বন্ধুর ক্ষেত্রে সবই সম্ভব। আর এটা তো সামান্য মাত্র একটা বাড়ির অ্যাড্রেস। মেহেরিসদের বাড়িতে এসে পূর্ব বসার রুমে দেখতে পায় জিহানদের পরিবারকে। দেখে বুঝতে নেয় এরা মেহেরিসকে দেখতে এসেছে। আর তার পিছু পিছু সাব্বিরও এখানে চলে আসে। মিন্নাত বেগম আর আলতাফ সাহেব তো পূর্বকে দেখে বিস্ময় হতবিলুপ। আশ্চর্য চরম পর্যায়ে পৌঁছে তারা পূর্বকে এখানে দেখে, তাও আবার এই সময়ে। তবে পূর্ব সে তখন থেকে কাউকে কিছু না বলে সোজাসুজি তাদের সামনে থাকা সিঙ্গেল সোফাটা আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে বসে পর্যবেক্ষণ করছে সবাইকে। পূর্বকে এখানে হঠাৎ এভাবে আসতে দেখে ইমতিয়াজ সাহেব তার বন্ধুদের জিজ্ঞেস করলেন,
আলতাফ সাহেবের উত্তর, বলে পূর্ব তার বড় ভাইয়ের ছেলে। ব্যাস এইটুকুই। মিন্নাত বেগমের ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বারবার না করেছিল তার স্বামীকে, কিন্তু কথা শুনল না। এখন কি হবে? এদিকে পূর্ব অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করছে জিন্নাত নামের ছেলেটিকে। বয়সে সে পূর্বের থেকে ছোট হবে, এই তো হয়তো 25 কি 26 বছরের হবে হয়তো। পরনে ফর্মাল স্যুট, জিন করা বডি। খারাপ না, ভালোই, তবে ভুল জায়গায় এসে পড়েছে ছেলেটা। অবশেষে দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে গম্ভীর গলায় পূর্ব বলে উঠল, মেয়েকে ডাকছেন না কেন শ্বশুরাব্বা? পূর্বের কথার পাশে বসে থাকা সবাই চোখ তুলে তাকালো পূর্বের পানে। ইমতিয়াজ সাহেব বেশ অবাক হলো পূর্বের মুখে এই কথা শুনে। আলতাফ সাহেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন সে। কথাটা বোধগম্য হতেই আলতাফ সাহেবও খানিকটা শঙ্কিত হয়ে পড়লেন। এই ছেলে নিশ্চয় এখন এখানে কোনো অঘটন ঘটাবে, তার জন্যই তো হয়তো এসেছে এখানে। না হলে হঠাৎ বাংলাদেশ থেকে এখানে আসবে কেন? তবে কেন জানি না মিন্নাত বেগমের মনে বলছে পূর্বে এখানে শুধুমাত্র মেহেশের জন্য এসেছে। কি হলো, ডাকুন ডাকুন। মেয়ে জামাইকে আর কতক্ষণ অপেক্ষা করাবেন? আবার পূর্ব এহেন কথায় আলতাফ সাহেবের দিকে দৃষ্টি পুরোপুরি নিক্ষেপ করলেন ইমতিয়াজ সাহেব। তবে এর কথা শোনার পর জিন্নাত নামের ছেলেটি চোখ তুলে চাইল পূর্বর দিকে। পূর্বের কথা মানে পুরোপুরি বোধগম্য হচ্ছে না তাদের। কাকে মেহেশের জামাই বলে সম্বোধন করছে এই ছেলে বুঝতে পারছে না ইমতিয়াজ সাহেব ও পরিবার। তারা যতটুকু জানে মেহেশের তো এখনও বিয়ে হয়নি, তাহলে এই ছেলে তখন থেকে আলতাফ সাহেবকে শ্বশুর বলে সম্বোধন করছে কেন? আর পূর্বকে দেখেও তো তাদের কাছে মজা করছে বলে তো মনে হচ্ছে না, সিরিয়াস তো মনে হচ্ছে। তবে আলতাফ সাহেব নীরবতা দেখে ইমতিয়াজ মিয়া খুব বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। মাথায় জমাট বাঁধা প্রশ্নগুলো তিনি আলতাফ সাহেবের দিকে চেয়ে তৎক্ষণাৎ বললেন, মেয়ের জামাই মানে? আলতাফ কি বলছে এই ছেলে এগুলো? আর তুই কিছু বলিস নাই কেন? উনি কি বলবেন আঙ্কেল, আমি বলছি শুনুন। বলে হাতে থাকা তার ফোনটি বের করে গ্যালারি থেকে মেহেরিস আর তার বিয়ের একটা ছবি জুম করে সবাইকে দেখানোর উদ্দেশ্যে সামনে ধরল। এরপর পিছনে থাকা সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সাব্বির, এখানে আয় তো। আঙ্কেলের মনে হয় দূর থেকে দেখতে সমস্যা হচ্ছে, এটা নিয়ে গিয়ে সামনে থেকে দেখিয়ে আয় তো একটু। সাব্বির ও বন্ধুর কথা মতো সামনে এসে পূর্বে থেকে ফোনটা নিয়ে চলে গেল ইমতিয়াজ সাহেব সামনে। গিয়ে ফোনটি তাদের সামনে ধরে দেখানো শুরু করলো ছবিটি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মেহেরিসকে বউ সাজানো পূর্বের রুমে বসে সাইন করছে কাগজে। ফোনের স্ক্রিনে ছবিটি দেখে তারা সবাই রীতিমতো বেশ অবাক অন্যায় তাকিয়ে রইল। জিহান নামের ছেলেটি তো এবার তেতে উঠল যেন। হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে বাবা? কি নাটক চলছে? আর আঙ্কেল, মেহেরিস বিবাহিত, তার সত্ত্বেও আপনি কিভাবে আমাদের এখানে এনে অপমান করতে পারলেন? জাহিন বাবা, আমার কথা শুনো। তোমরা যা ভাবছো তেমনটা নয়। আসলে ওটা কোনো বিয়ের মধ্যে পড়ে না। আমি বলছি তোমাদের শোনো। এরই মাঝে হঠাৎ কিছু ভাঙার শব্দ। পিছনে ঘুরে তাকালো, সেখানে উপস্থিত থাকা সবাই। মূলত মেহেরিসকে জাবরিন তার রুমে গিয়ে জোর করে একটা রেড রঙের জর্জেটের লং টপস পরিয়েছিল। টপসটা মূলত মেহেরির হাঁটুর একটু নিচ সমান। এতক্ষণ যাবৎ তারা মেহেরিসের রুমের ভিতর থাকায় দরুন বাইরের অবস্থা কিছুটা ঠাউর করতে পারেনি। মেহেরিসকে জাবরি নিজেই সাজিয়ে দিয়েছে ডার্ক রেড রঙের টপসটার সাথে ম্যাচিং করা ডার্ক রেড লিপস্টিক। মেহেরিস জানে না তাকে আজকে আলাদা করে দেখতে আসার বিষয়টা। প্রায় জাফরিন আসে মেহেরিসদের বাড়িতে মূলত সে হিসেবে সাধারণত ভেবেছিল মেহেরিস। আর গতকাল রাতে তার বাবা বলেছিল তাকে আজকে জাফরিদের আসার কথা। তো হঠাৎ তাকে এভাবে সাজানোর মানে বুঝলো না পেরে জাবরিনকে কারণ জিজ্ঞেস করেছে। তখন জাবরিন বলেছে তারা নাকি একটু পর সবাই মিলে বাইরে যাবে আউটিংয়ে। মেহেরিসও অমত করেনি। বেখালি মেহেরিস নিচে নেমেছে ঠিকই, কিন্তু যেহেতু পূর্ব তার সামনে রাখা সোফাটা বসেছিল, তাই পূর্বকে খেয়াল না করেই হাসতে হাসতে পূর্বের সোফার সাথে রাখা টি টেবিলটার উপর থেকে একটা জুসের গ্লাস হাতে নেওয়া মাত্রই ইমতিয়াজ সাহেবের সামনে ফোন ধরে রাখা সাব্বির পিছনে ঘুরতে সাব্বিরকে
দেখা মাত্রই হাত থেকে জুসের গ্লাসটি পড়ে গেল তৎক্ষণাৎ। আচানক শব্দে তৎক্ষণাৎ সবাই ঘুরে তাকালো মেহেরিসের দিকে। এদিকে মেহেরিস তো সাব্বিরকে দেখা মাত্রই এমন হয়ে বিধ্বস্ত হয়ে আছে, যখন এর সাথে পূর্ব তার দিকে ঘুরে তাকালো মাত্র হঠাৎ অনাকাঙ্ক্ষিত মানুষকে সামনে দেখতে পেয়ে দিক বিদিক শূন্য। মেহেরিসের মুখ অটোমেটিক হা হয়ে গেল, কিন্তু মেহেরিসকে চোখের সামনে এভাবে সেজেগুজে থাকতে দেখে পূর্ব এতক্ষণ দমিয়ে রাখা রাগ যেন হঠাৎ করেই পুনরায় আবার মাথাচাড়া দিয়ে উঠল। এতক্ষণ যাবৎ নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেও এখন আর তা ধরে রাখতে ব্যর্থ হলো পূর্ব। অন্য একটা ছেলের জন্য যদি নিজের বিয়ে করা বউকে এভাবে সেজেগুজে সামনে আসতে দেখে, তখন কি পৃথিবীর কোনো ছেলে নিজের রাগ সংবরণ করতে পারে? তাও যদি হয় পূর্বের মতো এমন ঘাটতেরা বদরাগী মেজাজি মানুষ। মেহেরিস তো পূর্বকে এখানে দেখা মাত্রই সেই যে মুখ হাঁ করে তাকিয়ে আছে, মুখ বন্ধ করতে বোধহয় ভুলে গেছে মেয়েটা। মেহেরিসের এমন কাণ্ডে কারখানা দেখে এবার বসে থাকা ইমতিয়াজ সাহেব এবার পুরোপুরি শিওর হয়ে গেল পূর্বের কথাগুলো সত্য সম্পর্কে। এরা যে পূর্বের পরিচিত তা মেহেরিসের ভাবমূর্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে পূর্বে যেন আজ তার রাগ নিয়ন্ত্রণ করতে বারবার চেয়েও ব্যর্থ হচ্ছে। তৎক্ষণাৎ বসা থেকে উঠে মেহেরিস এর হাত ধরে সেখান থেকে ঝড়ের বেগে টানতে টানতে নিয়ে চলে গেল চোখের সামনে। যেতে যেতে আলতাফ সাহেবের উদ্দেশ্য করে দাঁতে দাঁত পিষে বলে গেল, সময় মতো মেয়েকে বাড়িতে পেয়ে যাবেন শ্বশুরাব্বা। পূর্ব যাওয়া মাত্রই সাব্বিরও তার পিছু পিছু ছুটল। জিহান বসা থেকে উঠে দাঁড়ালে মেহেরিসকে আটকানোর জন্য পাশে বসে থাকা ইমতিয়াজ মিয়া তার ছেলেকে থামান। চোখের পলকে হঠাৎ এমনভাবে দৃশ্যগুলো ঘটল যে আলতাফ সাহেব আর মিন্নাত বেগম এখনও বুঝে উঠতে পারছে না কি ঘটে গেল মুহূর্তের মধ্যে। প্রথমত পূর্বকে এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এখানে আসার কথা কল্পনা করতে পারেনি তারা, তারপরে আবার আজকে আসতে হলো। ছেলেটাকে দীর্ঘ দিনে বন্ধুত্ব কি হবে আজকে, কিভাবে মুখ দেখাবে সে তার বন্ধুকে? তারা তো কম অপমানিত হয়নি। আর আলতাফ সাহেব তো ইচ্ছাকৃতভাবে এসব কিছু করেনি। সে কি জানতো নাকি তার এই বদমেজাজ ভাতিজা আজকে এখানে এসে হঠাৎ করে হাজির হবে? মনে হচ্ছে তখন মিন্নাত বেগমের কথা শুনলেই ভালো হতো। আজ আর এমন পরিস্থিতির শিকার হতে হতো না তাকে। তারা এসব ভাবনায় এতই মশগুল ছিল যে কখন তার মেয়েকে চোখের পলকে পূর্ব নিয়ে গায়েব হয়ে গেল সেটা টেরও পেল না সে। তবে মিন্নাত বেগম দেখলেনও আটকায়নি সে পূর্বকে। এতক্ষণ ধরে ঘটে যাওয়া ঘটনায় কিছু মাথায় গিয়ে বিঁধল না এখানে উপস্থিত থাকা একটা মানুষের, সেটা হলো জাবরিন। কি হলো? ভাইয়ের জন্য মেহেরিসকে মন দিয়ে কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে, অথচ তাদের চোখের সামনে হঠাৎ করে একটা অন্য ছেলেকে তাদের টেনে টেনে নিয়ে চলে যেতে গেল। কেউ কিছু বলল না কেন অবধি? কি হচ্ছে না হচ্ছে বোধগম্য হলো না জাবরিন নামে মেয়েটির। মেহেরিসকে নিয়ে আসা হয়েছে পূর্বের অবস্থানত সেই হোটেলটিতে। তখন বাড়ি থেকে বের হয়ে মেহেরিসকে জোর করে গাড়ির ভিতরে এক প্রকার ছুঁড়ে মেরে তৎক্ষণাৎ সেটা লক করে দেয়। পূর্ব নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে কিছু না বলে ড্রাইভ করা শুরু করে দেয় সেটা। মেহেরিস কিছু জিজ্ঞেস করবে তো দূরে থাক, মেয়েটা বুঝতেও পারছে না এসব হচ্ছেটা কি। এই লোক এখানে আসলো কবে? মেহেরিস কোনো স্বপ্ন টপ্ন দেখছে না তো? দুদিন আগে লোকটার সাথে ফোনে কথা বলল সে। লোকটা তো বলল সে নাকি বিয়ে করে ফেলেছে, তাহলে হঠাৎ এখানে আসলো কিভাবে? আচ্ছা, ছবির কাহিনীর মতো পূর্বর মতো দেখতে সেম আরেকজন লোক না তো এটা? পূর্ব যমজ ভাই হতে পারে, কিন্তু তার এসব ধ্যান ভাঙল পূর্বের পাগলের মতো করা ড্রাইভিংয়ে। লোকটা যেভাবে ড্রাইভ করছে যে মেহেরিসের মনে হচ্ছে সে কোনো রেসিং কারে আছে বোধ হয়। নর্মাল মানুষ এভাবে ড্রাইভ করেন? এই বুঝি অ্যাক্সিডেন্ট করে না বসলো তাদের গাড়ি। মেহেরিস এত জলদি মরতে চায় না, তবে ভয়ে কিছু বলতে পারছে না সে। পূর্বের চেয়ে রাগ কখনো না জানি রেগে গিয়ে উল্টো থাপ্পড় মেরে বসে। গাড়ি থেকে নামার পর যখন মেহেরিস ভিতরে যেতে চাইছিল না, তখন পূর্ব মেহেরিসের গাল বরাবর দিল কষিয়ে এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে মেহেরিস হাঁটবে না কাঁদবে বুঝতে পারল না। এই লোক আমেরিকা অবধি চলে এসেছে তাকে থাপ্পড় মারতে। রাগে ক্ষোভে ফেটে পড়ল মেহেরিস। তবে মেহেরিসের রাগকে কোনো পাত্তা না দিয়ে জোর করে টেনে লিফটে উঠিয়ে সোজাসুজি রুমে চলে আসলো।
পূর্ব মান সম্মানের ভয়ে মেহেরিশ আর কিছু বলেনি। কি জানি আবার কিছু বললে যদি থাপ্পড় মারে সবার সামনে, তখন থাকবে তার মান সম্মান? তখন তো কেউ ছিল না, বিধায় বেঁচে গিয়েছিল সে। পূর্বর পিছন পিছন সাব্বির আর রনি ও একটা ট্যাক্সি করে চলে আসে। রনি বাইরে দাঁড়িয়েছিল পুরোটা সময়, ভিতরে যায়নি সে, যেন কেউ তাকে চিনতে না পারে। এত কষ্টের পর বেচারা জাবরিকে বিয়ে করতে চাচ্ছে, যদি জানে যে পূর্ব তার বন্ধু, তাহলে যদি ভেঙে দেয় বিয়েটা তার পরিবার, সেজন্য সে আর তখন ভিতরে যায়নি, বাইরেই ছিল। রুমের ভিতরে মেহেরিশকে এনে এক প্রকার বেডের ওপর ছুঁড়ে ফেলে পূর্ব। দরজাটা এমনভাবে লাগায় যে তার শব্দ মেহেরিশও খানিকটা কেঁপে ওঠে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যায় পূর্ব। নিজের সব কিছু ফেলে ফুলে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সে মেয়েকে এক পলক দেখার জন্য আমেরিকা পর্যন্ত এসে পড়েছে। সে আর মেয়ে কিনা তার অগোচরে অন্য এক ছেলের জন্য সেজেগুজে হাজির হয়ে যাচ্ছিল। মেহেরিশ উঠে দাঁড়ালো বেড থেকে, নিজেকে স্বাভাবিক করে এসে দাঁড়ালো পূর্বের একটু দূরে। তখন তার থাপ্পড়ের কথা মেহেরিশ ভুলেনি। গালটা বোধ হয় এখনও লাল হয়ে আছে। নিজেকে ধাতস্থ করে মেহেরিশ তের বেরিয়ে বলে উঠল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমাকে থাপড় মারার জন্য এখান অবধি এসে পড়েছেন? ভরকালো পূর্ব। এতক্ষণ ধরে রাগে ফুঁসতে থাকা পূর্ব ভ্যাকাচ্যাকা খেলো হঠাৎ মেহেরিশের এমন কথা। এই মেয়ের মাথায় কি কিছু নেই? পূর্ব কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তাকে মারার জন্য কিনা এখানে আসবে সে? নিজেকে কঠোর করতে চাইল পূর্ব। এই মেয়ের সাথে আজকে অনেক হিসাব নিকাশ বাকি আছে তার। আজ সে এই মেয়ের প্রতি দরদ দেখাবে না। বেইমানি জামাই থাকতে অন্য একটা ছেলের জন্য কি সুন্দর করে সেজেগুজে এসেছে, আজ পূর্ব তাকে ক্ষমা করবে না। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে পূর্ব বলে উঠল, মন চাচ্ছে তোরে বাপ মেয়েকে জ্যান্ত কবর দিয়ে রেখে যেতে। তোদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। শুধু এখানে আসতে না আসতেই আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতে চাচ্ছিলি? এই কয়টা লাগে তোর? একজন দিয়ে হয় না? মেহেরিশে বেশ ইতিহস্ত বোধ করল পূর্বের শেষের কথাগুলো। সে আবার কার সাথে বিয়ের পিড়িতে বসতে চাচ্ছিল? আচানক এহেন কথায় প্রত্যুত্তরে মেহেরিশ বলে উঠল, খারাপ লোক কোথাকার! আমি কার সাথে বিয়ে করতে যাচ্ছিলাম? পাগল হয়ে গেছেন আপনি? মিথ্যাবাদী! তুই আবার মিথ্যা বলছিস। সেজেগুজে আমার চোখের সামনে তো এসেছিলি অন্য পুরুষকে দেখাতে, আবার এখন মিথ্যা বলছিস? অন্য পুরুষ মানে? আপনার ছাড়া ওখানে আউটকে ছিল না, বুঝেছেন? ওটা তো আমার ইমতিয়াজ আঙ্কেল আর তার পরিবার ছিল। ওনারা তো প্রায় আসে আমাদের বাড়িতে, আর আপনারা তো বিনা দাওয়াতে চলে এসেছেন। তুই জানিস না আজকে তোকে দেখতে আসার বিষয়টা কি? কি আবল তাবল বকে যাচ্ছেন তখন থেকে? কে দেখতে আসবে আমাকে? পূর্ব এবার বুঝতে পারল মেহেরিশ যে এই বিষয়ে কিছুই জানে না। সেটা ততক্ষণে রাগটাও অনেকটা কমে আসলো তার মেহেরিশের ওপর। তবে আলতাফ সাহেবকে সে ছাড়বে না। মেয়েকে যে না বলে এসব করছিল, ব্যাপারটা বুঝতেই খানিকটা নরম হয়ে আসলো পূর্ব। কিন্তু মেহেরিশ এর কথা বেশ রাগান্বিত হলো সে আউট মানুষ। নিজের বিয়ে হাজব্যান্ডকে কেউ আউট মানুষ বলে সম্বোধন করে বোধহয় এই মেয়ে ধারা সব সম্ভব। এই যে পূর্বের মতো একটা কঠিন মানুষকে কিভাবে এই মেয়ে মুখে না বলে ঠিক এখানে অবধি নিয়ে এসেছে। রাগটা খানিকটা হালকা হতে অবশেষে নজর পড়ল মেহেরিশের উপর। এতক্ষণ রাগের বশে খেয়াল করতে পারেনি সে মেহেরিশকে লাল রঙের লং টপস পরেছে, সাথে ডার্ক লাল লিপস্টিক। ফর্সা শরীরে যেন একটু বেশি আকর্ষণীয় লাগছে সেটা দেখতে। পর মুহূর্তে মেহেরিশের বুকে ওড়না না দেখে আবারও যেন পূর্বে রাগ চড়চড়িয়ে বেড়ে উঠল। রাগে মেহেরিশকে এক টান দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, এই তোর ওড়না কই? ভরকালো মেহেরিশ। এই টপসের সাথে কেউ ওড়না নেয়? তখন তো বাংলাদেশে ছিল বলে ওসব ওড়না ব্যবহার করেছে। তবে এখানে তো মানুষ কত ছোট ছোট পোশাক পরে। মেহেরিশ তো তাদের তুলনায় অনেক। তাও এই লোক বলছে ওড়নার কথা। এখানে যদি এই ড্রেসের সাথে ওড়না ইউজ করে তাহলে তো লোক হাসবে তাকে দেখে। হঠাৎ পূর্বকে এত কাছে পেয়ে মেহেরিশ খানিকটা ইতিহস্ত বোধ করল। ব্রাউন রঙের জ্যাকেটে তার সাথে কালো টি শার্টে লোকটা মারাত্মক হ্যান্ডসাম লাগছে দেখতে। এমনি তো মেহেরিশ পূর্বকে দেখার পর আর কোনো ছেলে তার চোখে ভালো লাগে না। মনে মনে বেশ মিসও করছিল বলে তো সেদিন পূর্বকে ফোন অবধি করেছিল সে। মেহেরিশ পূর্বকে যে ভালোবেসে ফেলেছে এই ব্যাপারটা শিওর সে। তবে দুর্বল হবে না মেহেরিশ এই বদরাগী লোকের উপরে। এতদিন পর দেখা হলো আর
হাওয়ায় থাপ্পড় মারল তাকে। একটু সুন্দর করে কথাটাও বলে না। যেই লোক তার সাথে মেহেরিস, সেই লোকের প্রতি দুর্বলতা প্রকাশ করবে না কখনোই। কি হলো, কথা বলছিস না কেন? ওড়না কই তোর? তোকে না বলেছিলাম শরীরে সবসময় ওড়না রাখতে। এই ড্রেসের সাথে ওড়না ব্যবহার করে কেউ? মানুষ তো দেখলে হাসবে আমার উপর। হাসতে হাসতে মরে গেলে যাক, তাতে তোর কি? আমি বলেছিলাম কি না বল। আমার কথার অবাধ্য হলি কেন তুই? পরপুরুষে নিজের শরীর দেখে মজা পাস তাই না? বলে ছেড়ে দিল মেহেরিসকে। তৎক্ষণাৎ সেখান থেকে সরে গিয়ে বাইরে যেতে যেতে অস্ফুট স্বরে বলল, আজ অনেক হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে। আমার সম্মুখীন হতে নিজেকে তৈরি কর।